দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। 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 তারেক রহমানকে যখন কুলাঙ্গার বলে গালি দিল রাশেদ প্রধান, এবং এই বিষয়ে যখন রাশেদ প্রধানকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তারেক রহমানকে কুলাঙ্গারের বাচ্চা বলে কেন গালি দিলেন, তার উত্তরে রাশেদ প্রধান বলল, জনগণ এটা বলতে চাচ্ছে, আমি জনগণের পক্ষ থেকে এই কথাটা বলে দিয়েছি। আমার জায়গা থেকে যেটা বুঝি সেটা হচ্ছে, আমি এই মুহূর্তে বিরোধী দলে আছি, আমি রাজপথের মানুষ, সংসদের মানুষও না। তো আমি রাজপথের পালস বুঝে, জনগণের পালস বুঝে, জনগণ যেটা শুনতে চায় আমাদের মুখে সেই ভাষায় কথা বলতে অভ্যস্ত। কথাটা রাশেদ প্রধান কিন্তু এমনিতে বলেনি, কারণ সংবিধান জনিত একটি কারণ উত্থাপিত করতে গিয়ে রাশেদ প্রধান তিনি এই কথাটি বলেছেন। অর্থাৎ শেখ হাসিনার আমলে মন গড়া যেই সংবিধান তারা তৈরি করেছিল, সেই সংবিধান কিন্তু খালেদা জিয়া তিনি বলেছিলেন যে জনগণের সরকার তৈরি হলে সেই সংবিধান ফেলে দেওয়া হবে। কিন্তু বিএনপি দেখা যাচ্ছে সেই আওয়ামী লীগের সংবিধানকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য তারা সংসদে এবং উঠে পড়ে লেগেছে। যেহেতু তারেক রহমান তার নিজের মায়ের কথাই শুনতেছি না, আর যে নিজের মা বাবার কথা শুনে না তাদেরকেই এই ধরনের গালি দেওয়া হয়, রাশেদ প্রধান এটাই বুঝিয়েছিলেন। চলুন রাশেদ প্রধান কি বক্তব্য দিয়েছেন এবং আরো কি সাথে গালি দিয়েছেন সেই বক্তব্য আমরা একটু শুনে আসি, এবং এই বিষয়টি ভাইরাল হওয়ার পরে রাশেদ প্রধানের সঠিক উত্তরও দিয়েছে, আমরা সেটাও শুনবো। চলুন আগে রাশেদ প্রধানের বক্তব্য একটু মনোযোগ দিয়ে শুনবেন, এবং তারেক রহমানকে কুলাঙ্গারের বাচ্চা বলে গালি দেওয়াটা ঠিক হয়েছে কিনা আপনি কমেন্ট অপশনে লিখবেন। চলুন রাশেদ প্রধানের পুরো বক্তব্য আমরা একটু শুনে আসি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন, এটা আমি বিশ্বাস করি। উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন। জুলাই গণ অভ্যুত্থান আমাদের একটা শিক্ষা দিয়েছে নিজেদের ভিতরে, প্রত্যেকটা মানুষের অন্যায়ের প্রতিবাদ করার সৎ সাহস, সেটার প্রমাণ আজকের এই মঞ্চে হয়ে গেছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমাদের বর্তমান সরকার যারা গণভোটকে মানে না, তাদের সাথে যেই সংগঠন আছে সরকারের অংশ, গণ অধিকার পরিষদ, তাদের ছাত্র সংগঠনের সেক্রেটারি এখানে বক্তব্য দিয়ে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে অন্যায়ের সাথে আমরা নাই। এটাকে বলা হয় হিম্মত, সৎ সাহস, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে সাহসটা, যে প্রতিবাদটা, এটা আমাদের আগে ছিল না। এটা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে এই জুলাই গণ অভ্যুত্থান থেকে। আমরা এখন প্রতিবাদ করতে জানি, প্রতিরোধ করতে জানি, প্রয়োজনে আবারও রক্ত দিতে জানি। আজকের এই সমাবেশ থেকে সরকারকে এই মেসেজটা নিতে হবে, না হলে ভবিষ্যতে তাদের জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়েও বাজে পরিণতি আসতে যাচ্ছে। এটা সরকারও বুঝে। কারণ আপনারা খেয়াল করে দেখবেন, প্রধানমন্ত্রীর বাসভবনের নিচে বাংকার তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে, সুড়ঙ্গ তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। এখন এই সুড়ঙ্গর শেষ মাথাটা কোথায় যাবে? যদি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে হয়, তাহলে যেখান দিয়ে সুড়ঙ্গ দিয়ে মাথাটা বের করবেন গর্ত থেকে, সুড়ঙ্গ তো ঢুকবেন তো গুপ্ত হয়ে, ওই গুপ্ত সুড়ঙ্গ থেকে যখন বের হবেন মাথাটা উঁচু করবেন, বাংলাদেশের সীমানা হলে আবার ওই জনরসেই পড়তে হবে। যদি এখন সুড়ঙ্গের মুখ যে দিল্লি বা শিলংয়ে পৌঁছায়, তাহলে কি হবে বলতে পারছি না, সেটা আপনাদের কিসমত ভবিষ্যতে বলে দিবে। বক্তব্য দেওয়ার কিছু নাই। গণভোটকে এই সরকার মানতে চায় না, এটা আমরা সবাই বুঝে গেছি। ৭০ ভাগ মানুষ যেই গণভোটে হার পক্ষে বক্তব্য রেখেছে, প্রস্তাবনা দিয়েছে, সমর্থন দিয়েছে, ভালোবাসা জানিয়েছে, ভোটও দিয়েছে, সেই ৭০ ভাগকে এই মুহূর্তে বিএনপি সরকার মানতে চাইছে না, জনাব তারেক রহমান মানতে চাইছে না। আমি নির্বাচনী প্রচারণার সময় বক্তব্যে বারবার বলতাম লন্ডন থেকে এক মুফতি এসেছে। এটা নিয়ে সবাই আমাকে প্রশ্ন করতো কেন। আমি বলতাম লন্ডন থেকে আসার পর উনি ইসলামের ইতিহাস বিকৃত করা শুরু করেছে, ওনাকে আমি কি নামে ডাকবো? এই কারণে বলি লন্ডনের মুফতি। তারপর দেখলাম উনি আসলে ইসলামের ইতিহাস না, উনি বাংলাদেশের ইতিহাসই পাল্টে দিচ্ছেন। ভূখণ্ডের আমের জায়গায় কাঁঠাল উৎপাদন সৃষ্টি করেছেন, রংপুরের জায়গায় বগুড়া বসায় দিচ্ছেন, এইভাবে করে উনি বাংলাদেশের ইতিহাসও পাল্টে দেওয়া শুরু করলেন। গতকালকে দেখলাম ইসলামের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস দরকার নাই। জনাব তারেক রহমান নিজের দলের ইতিহাসই তো জানে না। যেই ব্যক্তি নিজের দলের ইতিহাসই জানে না, নিজের দলের নেতাকর্মীকেই জানে না, উনি বাংলাদেশকে কিভাবে জানবে আর বাংলাদেশকে কিভাবে চালাবে, এটা এখন আমাদের প্রশ্ন। অতএব ওই যে উনি ৩ বছর আগে ইন্তেকাল করা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ৭৯ সালে এসে আবার কবর থেকে জীবিত করে দিতে পারেন যিনি, আমার মনে হয় ওনার চেষ্টা করা উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জীবিত করা যায় কিনা। কারণ আমি নিশ্চিত
দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। এটা আমি বিশ্বাস করি। আমি আবেদন জানাতে চাই বাংলাদেশের জনগণকে, আজকের যে আলোচনার বিষয়বস্তু করণীয়টা হচ্ছে নতুন গণ অভ্যুত্থান আসতে যাচ্ছে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ দিল্লির পরিকল্পনায় শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেবের নির্দেশনায় নতুন বাংলাদেশ চলবে না। কথাবার্তা পরিষ্কার, প্রস্তুতি গ্রহণ করুন। দেখা হবে নতুন গণ অভ্যুত্থানে, দেখা হবে নতুন বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আর্টিকেল 39 সংবিধানে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। সেই বাক স্বাধীনতার তো নিশ্চয়ই একটা সীমাও আছে, আপনি কি সেই সীমা অতিক্রম করছেন? দেখুন, আমি আমার জায়গা থেকে যেটা বুঝি সেটা হচ্ছে, আমি এই মুহূর্তে বিরোধী দলে আছি। আমি রাজপথের মানুষ, সংসদের মানুষও না। তো আমি রাজপথের পালস বুঝে, জনগণের পালস বুঝে, জনগণ যেটা শুনতে চায় আমাদের মুখে, সেই ভাষায় কথা বলতে অভ্যস্ত। ইন্ট্রোতে নির্বাচনী প্রচারণার কথা বলছেন, তখনও তো আমার নানাবিধ শব্দ নিয়ে নানা রকম বিতর্ক সৃষ্টি হয়েছিল, সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হয়েছিল, কিন্তু তখন আসলে এত ইফেক্ট দেখা যায়নি গতকাল থেকে যেটা দেখা যাচ্ছে। গতকালকের আর নির্বাচনকালীন শব্দগুলোর মধ্যে খুব একটা পার্থক্য নাই, কিন্তু গতকালকে এত বড় হয়ে গেল কেন? এত বড় হয়ে গেল কারণটা হচ্ছে, এই সময় একটা ক্ষমতাসীন সরকার আছে, এই কারণে তখন এত বড় করে দেখা হয়নি। এখন একটা ক্ষমতার একটা আলাদা গরম আছে। আপনি যেমন আমাকে হট সিটে বসিয়েছেন, এরকম ক্ষমতার হট সিটটা আসলে অনেক হট। তো ওই জায়গাটার থেকে প্রতিক্রিয়া আসছে, এটাই স্বাভাবিক। আমার মনে হয় বাংলাদেশের মতো দেশে ওই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা যেটা চেয়েছিলাম সেটা তো আসলে পাইনি, যে সেখানে আমি আমার কথাটা বলতে পারবো, আরেকজন আমাকে নিয়ে বলতে পারবে। এই জায়গাটা তো বোধহয় সৃষ্টি করতে পারিনি দেখেই এত আলোচনা সমালোচনা বলে আমার মনে হচ্ছে, নতুবা এটা আসলে এত বড় করে দেখার মতো কিছু না। আপনাকে প্রশ্ন করেছেন রাশেদ খান, তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আপনাকে উদ্দেশ্য করে, আপনি সকল লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছেন, আপনার বিরুদ্ধে ছাত্রদল অথবা যুবদল কোনো অ্যাকশন নিলে আপনি কি করবেন? এমন একটা প্রশ্ন আপনাকে করেছে। আমি কিছুই করব না, আমার কি করার আছে? আমি তো আগেই বলেছি, আমি ইভেন পার্লামেন্টেরও সদস্য না, আমি রাজপথের মানুষ। ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে রাশেদ খান আর আমি পাশাপাশি ছিলাম, আমাদের দুইজনের নামই রাশেদ। উনি অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছে ওই সময়। পরবর্তীতে দুইজনের মেরুকরণ দুই রকম হয়েছে। এখন উনি ওনার পোস্টের মাধ্যমে অথবা স্ট্যাটাসের মাধ্যমে ছাত্রদল যুবদল যদি আমার উপর কিছু করে বা আক্রমণ করে, তাহলে আমার কি করার থাকতে পারে? কারণ উনি তো এখন সরকার পক্ষের মানুষ, আর আমি তো রাজপথের মানুষ। আমার কিছুই করণীয় নাই, আমার সাথে প্রশাসনও নাই, পুলিশও নাই, আমার সাথে জনগণ আছে। জনগণ সহানুভূতি জানাতে পারে, সেটাই হবে। যদি নিহত হয়ে যাই তাহলে তো চলে গেলাম আল্লাহর দরবারে, তাহলে তার বলার কিছু নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে, সত্য কথা বলতে যে যদি এখন ছাত্রদল যুবদলের আক্রমণের শিকার হতে হয়, অথবা রাশেদ খান যদি তাদেরকে ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে যাও আক্রমণ করো, তাহলে আক্রমণের শিকার হতে হবে। এর বেশি আমার কোনো কিছু করার নাই। তবে আমি যেটা বলতে চাই, আমি সত্য কথা বলতাম, এখনো বলি, ভবিষ্যতেও বলবো। এটার জন্য যদি জীবন দিতে হয় আমরা প্রস্তুত আছি, হাসিনার আমল থেকেই তো প্রস্তুত আছি। আর আমার এই লাইনটা সবসময় মনে পড়ে, জুলাই গণ অভ্যুত্থান 19 তারিখ, ওই সময় আমার ডান পাশের মানুষটা সরাসরি গুলি খেয়ে পড়ে মারা গেল, আমার সামনে একটা ছোট্ট পথশিশু মারা গেল। ওই দিন আমারও মারা যাওয়ার কথা ছিল। আমি এই মুহূর্তে আমার দ্বিতীয় জীবন কাটাচ্ছি। সো মৃত্যু ভয়ে যাচাই বাছাই করে কথা বলতে হবে, ওই জায়গাটাতে আমি আর বিশ্বাসী না। এখন আর এই জিনিসটা কাজ করে না, কারণ আমি জানি আমি আল্লাহ প্রদত্ত দ্বিতীয় জীবন কাটাচ্ছি। সেই কারণে এই ভয়গুলো কাজ করে না এখন। না, 24-এর যে গণ আন্দোলন, এই আন্দোলনের পরে ফ্যাসিজমের পতনের পরে যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সে বাংলাদেশ আমরা পেয়েছি কিনা এটা নিশ্চয়ই জনগণ যাচাই বাছাই করবে। কিন্তু আমার যেটা প্রশ্ন, এরপরে যে সরকার গঠন হলো তার 2 মাস অতিবাহিত হয়েছে। আগের যে তত্ত্বাবধায়ক সরকার বলি বা যে উপদেষ্টা পরিষদ ছিল, অন্তর্বর্তী সরকার, এইটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার রয়েছে। আপনারা 11 দলীয় জোট ছিলেন, বিরোধী দলের এখন আপনারা আসন পেয়েছেন, আপনি সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেননি। কিন্তু এই আন্দোলনের পর যে সরকার গঠন হলো, তাকে তো একটা ন্যূনতম সময় দিতে হবে। সে সময়টা আপনারা দিচ্ছেন, তাদেরকে সহযোগিতা করছেন, নাকি সমালোচনা করে তাদেরকে পিছিয়ে দিচ্ছেন বা আরেকটা আন্দোলনের হুমকিও দিচ্ছেন? না, সুন্দর প্রশ্ন। আসলে জনগণেরও জানার অধিকার আছে। দেখুন, নির্বাচিত হয়ে আসার পর এই নির্বাচিত সরকার যেভাবেই নির্বাচিত হোক, সেটা ম্যানেজ ভোট হোক
অথবা মেকানিজম হোক, যেটাই হোক, নির্বাচিত তো হয়েছে। নির্বাচিত হওয়ার পর এই বিএনপি সরকারের একই দিনে দুইটা শপথ গ্রহণ করার কথা ছিল। একটা হচ্ছে জাতীয় নির্বাচনের মাধ্যমে আমি সংসদ সদস্য হব, আরেকটা হচ্ছে গণভোটের মাধ্যমে আমাকে এখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হতে হবে। তো শপথ গ্রহণের প্রথম দিনই তো বিএনপি সরকার 70% মানুষ যারা হ্যাঁ ভোট দিয়েছিল তাদের সাথে বেইমানি করেছে। তো এখন সেই জায়গাটাকে তাদেরকে আমি কি সহযোগিতা করতে পারি? আমি কি তাদেরকে এটা বলতে পারি যে আপনারা যে নতুন করে স্বৈরাচার হতে চাইছেন বা নতুন ফ্যাসিজম সৃষ্টি করতে চাইছেন, এখানে আমাদের সমর্থন আছে? অবশ্যই না। তাহলে আমাদের কাজ ছিল হচ্ছে তাদের ভুলগুলোকে ধরিয়ে দেওয়া। আপনি খেয়াল করবেন সংসদে বিরোধী দলীয় নেতা যারা রয়েছে 11 দলীয় ঐক্যের, তারা কিন্তু আলোচনার মাধ্যমে বারবার অনুরোধ করেছে, এখনও করছে, যে সংস্কার পরিষদ যেটা গঠন হওয়ার কথা ছিল সেখানে শপথ গ্রহণ করুন, আসুন আমরা জুলাই সনদটাকে প্রপারলি বাস্তবায়ন করি। এখন বিএনপি সেটা করতে রাজি না। এই সময় হয় আমাদেরকে আপোষ করতে হবে স্বৈরতন্ত্রের সাথে, অথবা আন্দোলন সংগ্রামে যেতে হবে। তো সেটারই দুইটা পার্ট। একটা সংসদে, যারা সংসদে আছে তারা সংসদে বক্তব্যের মাধ্যমে রাখছেন, আমরা যারা সংসদে নাই আমরা সংসদের বাইরে আন্দোলন সংগ্রাম, রাজপথে, সেমিনারে, লিফলেট বিতরণে, গণসংযোগের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করছি। জনগণকে জানাচ্ছি যে আপনারা যে ভোটটা দিয়েছিলেন সেই ভোটটাকে কিন্তু বিএনপি গ্রহণ করে নাই। আপনিও কি মনে করেন যে রাশেদ প্রধান এখানে যে বক্তব্য দিয়েছে এই বক্তব্য আসলে ঠিক? সংবিধান নিয়ে যেই খলচাতুরি সংসদে হচ্ছে, যেই বানর খেলার একটা সার্কাস হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখেছি। আমরা কিন্তু দেখেছি জনাব নেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু বলেছিলেন যেই সংবিধান মানুষকে কথা বলতে দেয় না, যেই সংবিধান মানুষের বিরুদ্ধে, যেই সংবিধান একটা দলকে প্রতিষ্ঠিত করার জন্য, রাষ্ট্রীয় সরঞ্জাম ব্যবহার করার জন্য নিজেরা সংবিধান তৈরি করে নিয়েছে, সেই সংবিধান আপনারা দেখেছেন যুদ্ধ অপরাধীর আইন তারা কার্যকর করে, তারা পাশ করে সেই অপরাধে পূর্বের অপরাধীদেরকে আসামি করে তারা ফাঁসি দিচ্ছে। তারপর এইরকম বিভিন্ন ধরনের মন গড়া আইন তারা তৈরি করে এই কার্যক্রমগুলো চালিয়েছিল। এইবার বিএনপিও কি সেই পথে হাঁটবে? এই তাদের সংবিধানই যদি বিএনপি প্রতিষ্ঠিত করতে চায় তাহলে জনগণ আসলে কি তাদেরকে কতটুকু সমর্থন করবে? রাশেদ প্রধানের বক্তব্য আপনি পুরোপুরি শোনার পরে কতটুকু সমর্থন করেন অবশ্যই কমেন্ট অপশনে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।